পাওয়া যায়? তাপ শক্তি এবং আলোক শক্তি। ক্লাস 5 থেকে প্রত্যেকে বলতেছে এটা। হ্যাঁ। আচ্ছা, এরপরে বস্তুর ভরবেগ ও গতির মধ্যে সম্পর্ক। এটা কি পারো করতে? পারোনি না? আচ্ছা, তোমরা তো এটা জানো যে ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, আবার আরেকটা সম্পর্ক জানো, সেটা হচ্ছে পি ইকুয়াল, এটা কি জানো? এটা জানলে তো হয়ে যায়। তাহলে তোমার এখানে কি লাগবে? মানে আমি ই কে সমান বা কে সমান ধরলাম যে কে দিয়েছি যেহেতু, তাহলে কে দিয়ে বের করি যে কে সমান হাফ এম ভি স্কয়ার। এটা গতিশক্তি, মানে গতিশক্তি নির্ণয়ের সূত্র। তাহলে এখানে আমার যে পি লাগবে, তাহলে ভি এর সাথে পি এর একটা সম্পর্ক আছে, এটা পরিবর্তন করলেই হয়ে যাবে। কিভাবে? তাহলে ভি সমান হচ্ছে কি বলো? পি বাই এম। এবার তাহলে আমার কি লাগবে? স্কয়ার লাগবে। তাহলে এখানে ভি স্কয়ার ইকুয়াল হচ্ছে পি স্কয়ার বাই এম স্কয়ার। অতএব কে সমান, তাহলে মান বসাই দাও, হাফ এম এম এই আছে, ভি স্কয়ার মানে হচ্ছে পি স্কয়ার বাই এম স্কয়ার। তাহলে একটা এম কেটে যায়, তাহলে লিখতে পারি পি স্কয়ারটা উপরে আর নিচে হচ্ছে 2, তার সাথে এম গুণ অবস্থায় আছে। তাহলে কে সমান হচ্ছে পি স্কয়ার বাই 2m। হ্যাঁ, গ নাম্বারটা। পারছো? আন্দাজে টাকা হয়ে গেছে নাকি কারো? বুঝছে? আচ্ছা, নিচে দিতে হবে। আচ্ছা, এরপর এটা দেখো, এটাও একবার মানে বই থেকে ডাইরেক্ট লেখা তুলে একদম, যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজ নিচের কোন রাশিটির পরিবর্তনের সমান? কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজ নিচের কোন রাশিটি পরিবর্তনের সমান? বিভব শক্তি না গতি শক্তি? আমি প্রথম দিনে বলেছিলাম যে কাজ সমান শক্তি। যখনই ক্রিয়াশীল কোনো বল থাকবে, তখন কি কোনো বস্তু স্থির থাকে না গতিশীল থাকে? তাহলে গতিশীল বস্তুর জন্য যে শক্তি সঞ্চার হয় সেটা হচ্ছে, আজকে পরীক্ষা তো ছিল, গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তির সঞ্চয় করে বা সঞ্চার করে সেটা হচ্ছে গতি শক্তি। ওইটার সাথে এটা মিল আছে। 14 নাম্বার, ধনাত্মক কাজের ক্ষেত্রে কোন বস্তুর কি হয়? ধনাত্মক কাজ বলতে কোন দিকে কাজ? অভিকর্ষ ত্বরণের দিকে কাজ। গতিশক্তি বৃদ্ধি পাইলে ত্বরণও বৃদ্ধি পাবে। তাহলে গতিশক্তি বৃদ্ধি পায়, ত্বরণ হয়। হ্যাঁ, মানে গতি যে কোনো সময় যদি গতি বৃদ্ধি পায়, গতির বৃদ্ধিকে বলা হয় ত্বরণ, আর গতির হ্রাসকে বলা হয় মন্দন। তাহলে প্রথম অংশটুকু পারলে পরেরটা এমনি হয়ে যায়, যে গতিশক্তি বৃদ্ধি পায় মানে ত্বরণ হয়। আচ্ছা, এটাও মজার প্রশ্ন। এটা খুবই ভালো একটা প্রশ্ন, যে উড়োজাহাজ থেকে নিক্ষিপ্ত বোমা মাঝপথে ফেটে গেলে কি ঘটবে? আচ্ছা, আমরা একটু আগে একটা সূত্র করলাম না, ওই যে আগের সূত্রটাই ই কে সমান হচ্ছে ই স্কয়ার বাই 2m, এটার সাথে মিলাই দেখো। আচ্ছা, এখানে m এর যে মানটা, এই পাশে একটু ক্লিয়ার করলে ভালো হয়, এটা একটু আগে দিন। আচ্ছা, এখানে যে m এর মানটা, m এর মান যদি বড় হয় তাহলে ভাগফলটা কিরকম হবে, আর ছোট হলে কিরকম হবে? আচ্ছা, এখন কোনো বোমা মনে যে এত বড় আছে, এটা পড়ার পরে ফেটে গেল, ফেটে যাওয়ার পরে কি হবে? ছোট ছোট হবে। ছোট ছোট যদি হয়, তাহলে এবার দেখো m এর মান কি বাড়বে না কমবে? m এর মানটা হচ্ছে কমে যাচ্ছে, মানে যে বস্তুটা ছিল এর ভরগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে না? তাহলে হচ্ছে এই ভরের মানটা যদি কমে যায়, তাহলে এখানে ভাগফলটা বেড়ে যাবে, তার মানে গতিশক্তি বাড়বে। চিন্তা করো না এটা নাকি? মানে এটা হচ্ছে তোমার ভর ভেঙে গেলে, হ্যাঁ, যেহেতু ফেটে গেছে, ফেটে যাওয়া মানে কি জিনিসটা ছোট হয়ে গেছে, ছোট ছোট আলাদা হয়ে গেছে, তার মানে প্রত্যেকটাই আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটার আলাদা আলাদা গতি বেড়ে গেছে। আচ্ছা, 16 নাম্বার, একটি বস্তুর গতিশক্তি ধ্রুব হলে কোনটি ধ্রুব হবে? আবার সে একই জিনিস, একই সূত্র, একই সূত্র। তোমার হচ্ছে গতিশক্তির সাথে এখানে যেগুলো সম্পর্ক আছে, ই কে সমান যদি বলি যে পি স্কয়ার বাই 2m, এটা একটা সূত্র আছে, আরেকটা হচ্ছে ই কে সমান হাফ এম ভি স্কয়ার আছে। কোনটা ব্যবহার করবো বলো? মানে দুইটাই তো একই সূত্র, কিন্তু কোনটা দিয়ে ব্যবহার করলে সবচেয়ে সহজ হবে? 16 নাম্বার না, এই যে কোনটা দিয়ে করলে সহজ হবে? না, কোনটা দিলে সহজ? এটাতে 16 না, ই কে সমান পি স্কয়ার বাই 2m, এটা দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এখন গতিশক্তি বলতে দুটারই গতিশক্তি ধ্রুব, ঠিক আছে? মানে এই জিনিসটা পরিবর্তন হবে না। আর m এর মান কি কখনো পরিবর্তন হয়? m এর মানে দুইটা বস্তুর ক্ষেত্রে m একই,
যদি m একই হয় এটাও একই হয়, তাহলে পরিবর্তন হবে কার? পিস কি পি বলতে কি ভরবেগ, তাহলে পরিবর্তন হবে ভরবেগে। গ নাম্বার। আচ্ছা, এরপরে 17 নাম্বার। একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে গতিশক্তি কোন বস্তুর কম হবে? উভয় সমান হবে। উভয় সমান হবে, কি মনে হয়? দুইটা বস্তু এটা হচ্ছে একই সূত্র, E কে সমান p স্কয়ার বাই আচ্ছা দেখো E কে সমান p স্কয়ার বাই 2m, এই সূত্রটা আগে লিখি, এটা দিয়ে অ্যাপ্লাই করলেই পারে যাবা। মানে এক সূত্রে তোমাদের জীবন আজকে নষ্ট করে দিল নাকি? ওই সূত্রটা আচ্ছা E কে সমান p স্কয়ার বাই 2m, এখন কি দুইটা কি একই? এই ভরবেগ একই। আচ্ছা এখন দেখো গতিশক্তি কার কম হবে? এখানে যদি ভরের মান কম হয় না বেশি হয়? যদি কম হয় তাহলে বেশি হবে। আমার বলছে কি হবে? কম চাইছে, তার মানে যেটা ভারী বেশি, যেটা ভারী বেশি ওটার গতিশক্তি। বুঝতেছো কিছু নাকি খালি তাকায় আছো? শোনো সূত্র তো এটা, E কে সমান p স্কয়ার বাই 2m, যে গতিশক্তি বলছে। হ্যাঁ বেশি দেখতে কম হবে বলছে না? তাহলে কম হলে যেটা দিয়ে ভাগ করব, আমি একটাকে বললাম যে এখানে যদি মানটা বেশি বসাই তাহলে এখানকার রেজাল্টটা কি কম আসবে না বেশি আসবে? বড় সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা আসবে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে তার থেকে বেশি আসবে। তা আমার প্রশ্নের মধ্যে চাইছে কি? কম। তোমরা হয়তো মনে করছো বেশি যেটা ওটা বুঝে গেছো, কিন্তু চাইছে কোনটা? যেটা কম। তাহলে ভারী বস্তুর m এর মান বেশি, তাহলে গতিশক্তির মান কম। এইটার মান তো একই, এটা ধরলাম যে দুইটার ক্ষেত্রে 20 বা 50, ঠিক আছে? এখন একটা হালকা হলো 10, একটা ভারী হলো 20, তাহলে 10 দিয়ে ভাগ করলে যেটা পাবো 20 দিয়ে ভাগ করলে তার থেকে বেশি কম পাবো। এর ভিতরে কেউ হচ্ছে কম, কেউ হচ্ছে বেশি। হ্যাঁ এটা হয়ে গেছে। এই যে আরেকটা অঙ্ক, ভালো অঙ্ক আসছে। এই যে দেখো, প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প প্রয়োজন? তাহলে কি কি দেওয়া আছে? ক্ষমতা লাগবে তাই না? ক্ষমতা P সমান হচ্ছে W বাই T। W সমান কি? মানে W মানে কি? কাজ। কাজের পরিমাণ কি হবে? mgh বাই T। T এর মান কত? T এর মান হচ্ছে 1 সেকেন্ড, এটা আগে মান দেখে নিলাম। m এর মান হচ্ছে, আচ্ছা 10 লিটার পানির ক্ষেত্রে কতদিন বলেছিলাম? 1 লিটার মানে কত কেজি? 1 কেজি। 10 লিটার হচ্ছে 10 কেজি, তাহলে 10 9.8 ইনটু h এর মান হচ্ছে 10 লিটার, ঠিক আছে? তাহলে গুণ করে দাও, এই দশমিক তুলে গেলে একটা 10 হয় নিচে, তাহলে এই 10 কেটে যায়, 98 10 এ 980। একক কি? আচ্ছা আমি কি একটা প্রশ্নতে কোনো একক ছাড়া দিছি? তাই তুমি উত্তর করার সময় একক ছাড়া দাও কেন? আচ্ছা তাহলে এটা বোঝা গেছে, মানে মেইন প্রশ্নগুলো 11 পর থেকে ভালো ভালো প্রশ্ন দিয়েছি, আর 1 থেকে 10 পর্যন্ত ভাবলাম যে তরিতে চ্যাপ্টার একটু সহজ করে দিই। কিছু নাম্বার ওখানে থেকে না, আবার আরো উপরে আছে, একবার উপরে এবার এটা আগে যাবে। ঠিক আছে ভালো। আচ্ছা আরেকটু, হ্যাঁ আচ্ছা দেখো তো, 100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপরে উঠা ডাবল হয়ে গেছে, ক্রেনে ক্ষমতা কত ওয়াট হবে? তাহলে এখানেও কি বাইর করতে বলছি? P এর মান। তাহলে P সমান হচ্ছে W বাই T। W সমান কি? তাই mgh বাই T। এখানে আমার এখন দেখো ওষুধ কি কি আছে। এটা কিসের মান? m এর মান। এটা কিসের মান? সেন্টিমিটার পার সেকেন্ড। একক দেখে বলে দেওয়া যায় ওটা কি, তাই না? বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা গতদিন যে একটা অঙ্ক করলাম যেটা তোমাদের হচ্ছিল না, ওটার সাথে এটা মিল আছে? আছে। তাহলে এখানে কি বার করে নিব আগে? mgh বাই T মানে কি? v। m এর মান কত? 100। j এর মান কত? 9.8। v এর মান কত? আচ্ছা 10, এটা কোন এককে আছে? কোন এককে আছে? সেন্টিমিটারে আছে। তাহলে এটাকে মিটার করে নিলে কি করব? ভাগ করব কত দিয়ে? 100 দিয়ে, তার মানে 0.1। তাহলে এটা হচ্ছে 0.1।
তাহলে এটা যদি আমি দশমিক তুলে দিই, এটা 10, এটা দশমিক তুলে দিলে 10, 0 0 0 0 কাটা, তাহলে থাকে কত? 98 আছে, 98 অপশনে আছে। আচ্ছা, এরপরে আছে 0.5 কেজি ভরের একটি বোমা ভূমি হতে 1 কিলোমিটার উচ্চতায় অবস্থিত একটি বিমান থেকে ফেলে দেওয়া হলো। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত? এটা তোমরা অনেকবার প্রমাণ করেছো। তাহলে এটা সূত্র কি? গতিশক্তি সূত্র এখানে হাফ এমভি স্কয়ার। কোন পরন্ত বস্তুর ক্ষেত্রে ভূমিতে পড়ার আগ মুহূর্তে পর্যন্ত ওটার গতিশক্তি কত আসে? প্রমাণ করার সময় বের করেছিলাম এমজি এইচ পড়ার কোন মুহূর্তে। এখানে তোমার ভি এর মান আছে, ভি এর মান বের করা সম্ভব? স্যার ভি সমান এটা দিয়ে ডাইরেক্ট হয়ে যায়, এটা দিয়ে তোমরা ডাইরেক্ট প্রমাণ করলে না, যেটা তোমার যান্ত্রিক শক্তি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি। ওই প্রমাণটা আবার আজকে একবার দেখবে, না হলে পরে আবার সামনে ক্লাসে বলে দেবো, ঠিক আছে? স্যার হাফ এন্ড ডিসটা করলে যেটা হবে এটা দিয়ে ওইটাই হবে। একই হবে। আচ্ছা 49 ওকে, তাহলে এটা হচ্ছে এম এর মান বসাই দাও। 0.5 ইনটু জি এর মান 9.8, এইচ এর মান 1000 আসবে ঘর নাম্বার কত গুণ করলে কত আসে? এটা হচ্ছে তোমার 10, এটা 10, তাহলে 1 0 1 0 1 0 1 0 কাটে যায়, তাহলে হচ্ছে 980 ভাগ হচ্ছে 35 পাওয়া আরো 10, 34 98। 98 নাই তো অপশনে নাই। এখানে এখানে কত আছে? আর বাকি আছে না? 2000 এখানে বাকি ছিল কত? একটা 10। তাও তো হলো। এই দাদা, এটা তো কি করলেন আপনি? 0.5 ছিল। ভুলেছে। দশমিকগুলো আগে তুলে দিই। এটার জন্য একটা 10, এটার জন্য একটা 10। আচ্ছা 1 0 1 0 1 0 1 0 কাটে যায়, তাহলে এখানে বাকি থাকার কত? 10। তাহলে 5 গুণ 98 গুণ 10, তাহলে 98 10 কত হয়? 49। এটা যদি একটা 10 হইতো, তাহলে হইতো 9 8 0 0, তার অর্ধেক করলে এটা হবে। আচ্ছা 21 নাম্বার কি বলছে? 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ কত? কাজের সংজ্ঞা কি বলো? কাজের পরিমাণ, কাজের সংজ্ঞা বা কাজের সূত্র। ডাব্লিউ সমান হচ্ছে প্রথম সূত্র হইল এফ এস। এসটা কি? সরণ। আচ্ছা, সে যেভাবে ধরে রাখছে কোনো কাজ হইছে? আমি ভাবে 3.5 ধরে থাকলে কোনো কাজ হবে? তাহলে কাজের পরিমাণ কত? কারণ এই যে ধরে রাখছি, ধরে রাখলে সরণের মান কত? শূন্য। শূন্যর সাথে যদি হচ্ছে মহা আকাশ গুণ করে দাও, তাহলে সেটার নাম হয়ে যায় মহাশূন্য। আর সেখানে তো এখানে এফ এর মান আর কত? 40 নিউটন মাত্র। ঠিক আছে, তাহলে এটা কত হবে? আবার বলো, এগুলাতে একটু মাত্রা 22 নাম্বার। 22 নাম্বার বলছে 100 ওয়াট ক্ষমতা ও 60% দক্ষতা বিশিষ্ট একটি মোটরের প্রতি সেকেন্ডে সম্পাদিত কাজ নির্ণয় করো। আচ্ছা, কোনো একটা যন্ত্রে যেটা নিজস্ব মনে করো যে একটা দক্ষতা থাকে, ঠিক আছে, মেশিনটাকে এভাবে বানানো হয়, চেষ্টা করা হয় যে এটা হচ্ছে যাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ আমরা ধরে নিই মনে করো 100। ঠিক আছে, তো এরকম কোনো একটা যন্ত্র থাকা উচিত, কিন্তু নাই। এখানে বলছে যে একটা মোটর আছে যেটা দক্ষতা হলো 60%। ঠিক আছে, মানে দক্ষতাটা হইলো কত? 60%। এই 60%টাকে যদি আমরা পরিমাণে প্রকাশ করি, তাহলে পার্সেন্টেজ তুলে দিলে কত হবে? 100, তার মানে 0.6। ঠিক আছে, অর্থাৎ এখন তার দক্ষতা হবে যতটুকু তার ক্ষমতা তার 0.6 গুণ। ক্ষমতা কাকে বলে? প্রতি সেকেন্ডে সম্পাদিত কাজের পরিমাণ। অর্থাৎ 1 সেকেন্ডে সে কতটুকু কাজ করে? 100 ওয়াট মানে 1 সেকেন্ডে কাজ করে 100 জুল, মানে কাজ বাই সময়, তাই না? তার মানে 1 সেকেন্ডে কাজ করে 100 জুল, তাহলে 100 জুল হচ্ছে তার কাজের পরিমাণ, কিন্তু তার দক্ষতা কত পার্সেন্ট? এই 100 হচ্ছে 0.6 গুণ। বুঝলা কিছু? মানে ওর হচ্ছে কাজ করার সামর্থ্য হচ্ছে 100 জুল,
কিন্তু তার দক্ষতা হচ্ছে ওই 100 জুলের 60% মানে 0.6। তো 60 এর সাথে তাহলে এটার উত্তর আসবে 60। 60 23 নাম্বার দেখো, যেসব বস্তুর স্থিতিস্থাপক সীমা প্রায় শূন্য তাদেরকে কি বলে? মানে যাদের স্থিতি মানে কাউকে হচ্ছে, শোনো এরকম বলে, স্থিতিস্থাপক সীমা মানে হচ্ছে কাউকে মনে করছে আঘাত করব ও ফেরতই দিবে না, এরকম জিনিসগুলা কি কি বলো তো, 2-4টা উদাহরণ দাও দেখি। ইট কি আঘাত দিলে ফেরত দেয় না? ইটকে তুই যত জোরে মারবি তত জোরে লাগবে, তাই লাগবে না? তুলার মনে হইতে কম, হ্যাঁ এরকম। তার মানে হচ্ছে যেসব বস্তুর স্থিতিস্থাপক সীমা প্রায় শূন্য তারা হচ্ছে নমনীয় বস্তু। কোন বস্তু? আর যারা হচ্ছে পুরোটাই ফেরত দেয় তারা হচ্ছে দৃঢ় বস্তু, মজবুত, তাদের স্থিতিস্থাপকতা বেশি। নমনীয় বস্তু মানে তুলতুলা নরম, বুঝছো? যে আঘাত দিচ্ছি তো দিচ্ছি, তার ফেরত দেওয়ার কোনো খোঁজ খবরই নাই, বুঝতে পারছো? এটা সবচেয়ে বেশি হয় কখন? বেলুনে, তারপর যেগুলো নরম জিনিস মাছি মানে মারার পর আরাম লাগে, আরাম লাগে। এই যে যেগুলো একটু মোটা বন্ধু বান্ধব থাকে এদের মধ্যে একটা মারবা, ওর কিরকম লাগে ওটা ব্যাপার না, কিন্তু তোমার দেখবে যে কি লাগে, আরাম লাগে। আচ্ছা, তাহলে যেসব বস্তু স্থিতিস্থাপক সীমা প্রায় শূন্য, স্থিতিস্থাপক সীমা বলতে ওকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, ঠিক আছে? আর যাদের বাধা দেওয়ার ক্ষমতা নাই ওই জিনিসটা হচ্ছে সবচেয়ে নরম। আর নরম বস্তুটাকে বলা হয় নমনীয় বস্তু, তুলতুলা, নাদুস নুদুস। 24 নাম্বার। আবার স্থিতিস্থাপকতা হচ্ছে আপনার যে চলে যাচ্ছে, আবার যে যে ধর্মটার কারণে সে আবার ফেরত আসে, এটা স্থিতিস্থাপকতা। হ্যাঁ ওটা নাই, তাহলে তো ধীরে হচ্ছে না, তো ওটা বারবার কমা করতে হবে। হ্যাঁ, যদি হচ্ছে জিনিসটাকে দিচ্ছে ও যদি ফেরত দিতে পারে, মানে যে সীমা পর্যন্ত ফেরত দিতে পারে সেটা হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা। কিন্তু এখানে হচ্ছে ফেরত দেওয়ার পরে সে কোনো কিছু রিটার্ন করতেছে না, মানে জিনিসটা একবারে স্থিতিস্থাপক না, মানে নরম বস্তু একবারে। ধরেন যে নরম বস্তু দেখা যাবে না, বেলুনটাকে না। চলে এলাম, বেলুন চলে আসবে বাতাসে। মানে একে ফেরতই দিচ্ছে না, মানে এত নরম যে ফেরতই দিচ্ছে না। এরকম না যে প্লাস্টিক না, প্লাস্টিক দিলে দেওয়ার পরে ভেঙে যায়। আর এটা হচ্ছে মানে ওইটার পর একটা মানে ফিলিংস দেখায়, আর এটা হচ্ছে কোনো ফিলিংসই দেখায় না, যে দিচ্ছে ও নিচ্ছে কিন্তু ওর কোনো রিটার্ন নাই, একবার নরম। আর যে জিনিসটা শক্ত হবে যত, ধীরে আমি দিতেও পারতেছি না, নিতেও পারতেছি না, তাহলে ধীরেও তো হওয়ার কথা না। হ্যাঁ ধীরে যে ধীরে দৃঢ় হচ্ছে, এই জিনিসটা নরমালি চিন্তা করো, যে দৃঢ় বলতে কাকে বুঝি? শক্ত বস্তুকে। এই যে এই বোর্ডটাকে যদি চিন্তা করে একটা তুলার, মনে করো যে বলকে চিন্তা করলাম, তাহলে এটাকে দিলে সে একটা ফেরত দিচ্ছে, রিটার্ন দিচ্ছে, মানে আমি যত জোরে লাফাইলাম তত জোরে সংকুচিত প্রসারিত করতেই পারতেছি না। হ্যাঁ কিছুই করতে পারতেছে না, নরম তো, ওকে দিলেই পরে হচ্ছে যেমনি দিচ্ছে অমনি থাকতেছে। বোর্ডটাকে তো সংকুচিত প্রসারিত করতে পারতেছি। এটা তো শক্ত, এটা তো স্থিতি ব্যাক করতেছে, মানে এটা স্থিতিস্থাপকতা আছে, আছে কিছু হলেও আছে। আর যদি ইস্পাত হচ্ছে এটা সবচেয়ে বেশি শক্ত, ওকে দিলে যা দিব তাই ফেরত দিবে, ওকে চাপ দিয়ে প্রায় বাগাইতেই পারবো না এরকম, মানে ওটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, শক্ত বস্তু, মজবুত বস্তু। আর একে হচ্ছে এই সীমা নাই, দিচ্ছি নিচ্ছে কিন্তু কোনো রিটার্ন না। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস। তারপরেরটা স্যার কেন ওটা তো মাইনাসে তো বেশি হবে, মাইনাসে পানির ওই তাপমাত্রাটাই হচ্ছে ব্যতিক্রম তাপমাত্রা, যেই তাপমাত্রায় হচ্ছে পানির ঘনত্ব সবচেয়ে বেশি। 1 2 3 নিচে সব সময়। শোনো, পানির চেয়ে বরফের ঘনত্ব আরো কম। এই ছেলে শোনো, পানির চেয়ে বরফের ঘনত্ব আরো কম, বিধায় বরফ কিসে ভাসে? বরফ পানিতে ভাসে। কারণ যখন হচ্ছে পানিটা সংকুচিত হয়ে যায়, ঠিক আছে, বরফ হয়ে যায়, তখন এটা মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, ফাঁকা ফাঁকা জায়গা কারা থাকে? বাতাস, যার কারণে জিনিসটার ঘনত্ব কমে যায়, এটা ভাসে। বরফ কিন্তু ঘনত্ব বেশি না। পানিরও একটা নির্দিষ্ট তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস, এই 4 ডিগ্রি সেলসিয়াসে কেবলমাত্র তার ঘনত্ব বেশি, 1 2 3ও না, 5 6 7ও না। কারণ আমরা জানি তাপমাত্রা বাড়লে তো ঘনত্ব কমে। বারে, এটা হচ্ছে তার ব্যতিক্রম, এই কারণে তো ওটা দিছি, তাছাড়া তো দিতাম না। আমি 3 4 5 6 7 এগুলোর ভিতরে তো 4ই দিলাম কেন? শুধু এটা ব্যতিক্রম। কতটা ব্যতিক্রম পাবা জীবনে? অনেক ব্যতিক্রম। আর 5 6 7 যেগুলো থাকবে এগুলো ধীরে ধীরে কি হবে? বাড়বে না কমবে? ওগুলো তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়বে, পানির ঘনত্বটা বেশি বাড়বে। কমবে। যেসব পদার্থের বাধা ধারণকারী বল বেশি, ওই যে একটু আগে যেটা বললাম যে নমনীয়, ওটারই বিপরীত এটা, ঠিক আছে? একটু আগে কি বললাম? একটা যেটার হচ্ছে স্থিতিস্থাপক সীমা কি নাই বা জিরোর কাছাকাছি, সেটাকে বললাম নমনীয় বস্তু। আর এটার ক্ষেত্রে স্থিতিস্থাপক মানে বাধা দেওয়ার ক্ষমতাটা বেশি, সীমাটা বেশি, তাহলে এটা হচ্ছে
পূর্ণ দৃঢ় বস্তুর স্থিতিস্থাপকতা বেশি না কম? বেশি। নদীর পানির চেয়ে সমুদ্রের পানির প্লবতা বেশি কেন? ঘনত্বের কারণে ঘনত্ব বেশি। সমুদ্রের পানির ঘনত্ব বেশি। ক নাম্বার। সমুদ্রের পানির ঘনত্ব বেশি। পীড়নের এসআই একক কি? পীড়ন হচ্ছে P = F/A। F এর মান আর এর একক নিউটন পার মিটার স্কয়ার। গ নাম্বার। অসহ পীড়ন। পীড়ন সমান যেহেতু বল বাই ক্ষেত্রফল, অসহ পীড়ন মানে হচ্ছে অসহ বল। অসহ বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিন্তু অসহ হয় না। ক হবে তাইলে? হ্যাঁ, স্যার অসহ ক। অসহ মানে যেটার পর আর সহ্য করা যায় না। হ্যাঁ, যেই বলটা সহ্য করে মানে ওটার পরে মনে করো যে কোনো একটা বস্তু ভেঙে যাবে, ঠিক আছে? মনে করো যে কোনো একটা বস্তুকে চাপ দিচ্ছি ভাঙতেছে না, এই পর্যন্ত তার সহ্য ক্ষমতা আছে, কিন্তু এমন একটা বল দিব যেটার পরে সে আর ওই বলটাকে সহ্য করবে না, সে ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওটাই হচ্ছে অসহ বল। আচ্ছা, এটা সূত্র কি? বড় পিস্টন ছোট পিস্টনে এটা কার সূত্র? কার সূত্র? লোকটার নাম কি? কার সূত্র এটা? F1 by F2 equal A1 by A2। প্যাসকেলের সূত্র? প্যাসকেলেরই সূত্র। আচ্ছা, মানগুলো বসাই দিলে কত পাবা? 500 নিউটন। এমনি বসা দিলে হয়ে যাবে। F এর মান হচ্ছে কত? 100। আর এখানে হচ্ছে 5 5 এ 25, 5 100 500। 30 নাম্বার না? 30। ঘনত্ব কিসের উপর নির্ভরশীল? বস্তুর উপাদান ও তাপমাত্রা। এক এক উপাদানের জন্য ঘনত্ব এক এক রকম হয়, আর তাপমাত্রা বাড়ায় দিলে বা কমায় দিলে ঘনত্বের পরিবর্তন হয়। গ নাম্বার। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 1 মিটার লম্বা কাঁচমল দিয়ে টরিশিলির পরীক্ষা করা হয়। টরিশিলির শূন্যস্থানের উচ্চতা কত হবে? 76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটার। খ নাম্বার। এটা বইয়ে দেওয়া আছে ডাইরেক্ট। ছোট হবে, একটু ছোট না? 32 নাম্বার। এটা খুবই সহজ একটা অঙ্ক। আচ্ছা, তোমরা বলো তো যে কোন একটা বস্তুকে পানিতে দিলে কয়টা ঘটনা ঘটতে পারে? তিনটা ঘটনা। একটা হচ্ছে হয় ডুবে যাবে, সম্পূর্ণ বা আংশিক। মানে আংশিক যখন ভেসে থাকে তখন আংশিক ডুবে থাকে, তাই না? একবারে তো পুরো ভেসে থাকে না। তিনটা, একটা হচ্ছে ডুবে যাবে, ভেসে যাবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে কখন? যখন দুইটা সমান হবে। দুইটার কি সমান হবে? ঘনত্ব সমান হবে। এটা ঘনত্ব কত? রো সমান m বাই v। এখানে m কত? দুইটাই সিজিএস এ আছে। এটা কত? 400। 400 কত হবে? এটা গ্রামে কত আছে না? একই রে বাবা। আচ্ছা, পানির গ্রামে কত বলো, তাইলে হয়ে যাচ্ছে। 1000 হয়ে গেল। হ্যাঁ, পানির গ্রামে কত? পানির গ্রামে 1 গ্রাম। 1000 হবে। মানে যদি সিজিএস এককে করো, তুমি যদি এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে বলো, তাইলে এটা হচ্ছে 1000 আসবে। হ্যাঁ এটাও 1000ই তখন। হ্যাঁ, তার মানে দুইটা কি হইছে? সমান হয়েছে। সমান হলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। টরিশিলির পরীক্ষার সাহায্যে কি পরিমাপ করা হয়? এটা বই দেওয়া আছে। বায়ুমণ্ডলের চাপ। বায়ু চাপ পরিমাপের যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। কোনটির ঘনত্ব কম? ঘনত্ব কম বলতে আমরা তো নরমালি এখানে দেখেই বুঝা পাচ্ছি। যার ঘনত্ব কম সে উপরে থাকে না নিচে থাকে? উপরে ভাসে। এগুলো কিন্তু সবচেয়ে উপরে ভাসে কোনটা? বায়ু। সবচেয়ে উপরে ভাসে কোনটা? বায়ু, তাই না? কর্কটা কেমন দেখতে? কর্ক। তোমরা ব্যাডমিন্টন খেলো না? ওই কর্ক। এটা কি? ফেদার বলে এটা। আচ্ছা, ফেদার হচ্ছে পালকগুলা। ফেদারের গোড়ায় যে শক্ত জিনিসটা থাকে এটা কি? শলাকা যেটা থাকে, শলাকা বা কর্ক একই শব্দ। কর্কের বাংলা হচ্ছে শলাকা। এটা একটা। আরেকটা হচ্ছে হিন্দুদের ভিতর অনেকেই দেখবা যে ফুল বানায়, আছে এরকম পরিচিত, জানো তোমরা? কি দিয়ে ফুল বানায় বলো? শলাকা দিয়ে। শলা, ওইটা একটা কর্ক। কর্ক মানে শলা বা শলাকা। আচ্ছা, গুনে দেখো কত হয়েছে, তারপরে সৃজনশীল করে সলভ করে দিই। রাখো নিজের কাছে, রাখো, করে নিও।
আগে বুঝাই দিই সবগুলো, পরে একসাথে যোগ করে দিই। হয়ে গেছে ওই ফোল্ডারের ভিতরেই রিটেনের প্রশ্নটা আছে।